সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। মহান সৃষ্টিকর্তার রহমতে তুমি না শুধু তোমার পাড়া প্রতিবেশী এবং তোমার পরিবার ভালো আছে। তো আমরা গত ক্লাসে একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম পরিসংখ্যান কাকে বলে, পরিসংখ্যানের বৈশিষ্ট্য কি, বিভিন্ন পরিসংখ্যানবিদের সংজ্ঞাগুলো আমরা বলেছিলাম। আরএফ স্যার যাকে আমরা পরিসংখ্যানের জনক বলেছিলাম তার একটা সংজ্ঞা, এবং আরএফ স্যারের সংজ্ঞার সাথে অন্য অন্য পরিসংখ্যানবিদেরা যে সংজ্ঞা দিয়েছেন তাদের তফাৎটা কোথায়, আরএফ স্যার কোন কাজটি বেশি বলেছেন, অন্য অন্যরা কোথায় ঘাটতি আছে, কেন আরএফ স্যারের সংজ্ঞাটা এত জনপ্রিয় হলো এবং বাস্তবমুখী হলো, এ কারণে তাকে আমরা পরিসংখ্যানের জনক বলতে বাধ্য হলাম। তাহলে ওনাদের ঘাটতিগুলো কি ওনার সংজ্ঞার সাথে আরএফ স্যারের সংজ্ঞার পার্থক্যটি আমরা বুঝতে পেরেছি। পরিসংখ্যানের সীমাবদ্ধতাগুলো আমরা আলোচনা করেছি। পরিসংখ্যানে বিজ্ঞান না কলা, আমরা তো আলোচনা করেছি। যে কোনো একটা সংখ্যা কি পরিসংখ্যান, এইটাও আমরা আলোচনা করেছি। চলকের অংশে আলোচনা করেছিলাম, চলক কাকে বলে, উদাহরণ দিয়েছি। চলক প্রধানত কয় প্রকার, ওই প্রকারভেদে যে দুইটা আমরা পেয়েছি তাদের আবার শাখা প্রশাখা আছে, তাদেরকে আমরা কয় ভাগে ভাগ করেছি, এছাড়া এই ভাগের বাহিরে আরো কোনো ভাগ আছে কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করছি তোমাদের মনে আছে, এবং তোমাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে তাও তোমরা বলতে পারো। তবু আমরা একটু বলি, যেহেতু শুরুর দিকের ক্লাস, এগুলো অনেক সময় একেবারে নতুন। তোমাদের অবশ্য পরিসংখ্যান সম্পর্কে ধারণা একেবারে নতুন বলে আমি মনে করি না, যেহেতু তোমাদের ক্লাসগুলো এখন পরিসংখ্যান ক্লাস শুরু হয় ক্লাস 4 থেকে। দেখবে ক্লাস 4 এর পরে ওখানে পরিসংখ্যানের অঙ্ক আছে। এখন প্রত্যেকটা ক্লাস 4 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ দ্বাদশ শ্রেণী ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাদের পরিসংখ্যানের অংশগুলো রয়েছে। সেটা যদি সায়েন্স বলো, সায়েন্সে বিচ্ছিন্ন গণিত আছে, এটা গণিতের মধ্যেই আছে। ইন্টারমিডিয়েট এসএসসি বলো, উচ্চতর গণিত আছে এবং সাধারণ গণিত ব্যাপকভাবে পরিসংখ্যান রয়েছে। অষ্টম শ্রেণীতে বলো আছে। সুতরাং আমরা পরিসংখ্যানের বাহিরে নই, কিন্তু আমরা কি জানতাম যে এই বিষয়টা আলাদা আছে? আমরা মনে করছি কোনো একটি বিষয় পড়াতে গেলে হয়তোবা এর একটু সাহায্য দরকার, না, এটা একটা পূর্ণাঙ্গ সাবজেক্ট, এটা একটা পুরো বিষয় নিয়ে আলোচনা করে, এর উপরে আমরা আলাদা করে একটা কোর্সের নম্বর, যেটা 129, এবং সেকেন্ড পেপার যখন পড়ব তখন 130, তার মানে 100, 100, 200 নম্বর, তার নম্বর ডিস্ট্রিবিউশন আমরা এর মধ্যে আমরা সিলেবাসটা বলেছিলাম। তোমাদের ফার্স্ট সিটি যেটা হবে সেই সিলেবাসটা ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি, এবং সেইগুলোর আলোকেই কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। আমরা প্রথম দিক দিয়ে আমরা 3টা অধ্যায় আমরা দিয়েছিলাম যে প্রথম সিটিতে এগুলো থাকবে, তবে তার মধ্যে ইম্পর্টেন্ট অধ্যায় হলো কেন্দ্রীয় প্রবণতা, আমরা ওইটাই বেশি সময় দেবো। আর বাকি যে আলোচনা হচ্ছে এগুলো হচ্ছে অবজেক্টিভের জন্য তোমরা পড়তে পারো, বাট পরীক্ষা অ্যান্সার করার জন্য, উত্তর করার জন্য এই অধ্যায়গুলো অতটা আমি গুরুত্ব দেব না। তবে একটু পড়ে রাখা ভালো, কারণ আমি যার কাছ থেকে জন্ম নিয়েছি সে মা এবং বাবার সম্পর্কে যদি না জেনে আমি অন্যের বাড়ির বাবা মা খুঁজি, এটা ভালো হবে না। সুতরাং আমার জন্মটা কোত্থেকে হয়েছে, আমার বাবা মাকে এটা আগে পরিচয়, তারপর আমার আশপাশ ভাই বোন ইত্যাদি পাড়া প্রতিবেশী আমি খুঁজতে পারি। সুতরাং পরিসংখ্যান কাকে বলে, তার কাজ কি, কেন উৎপত্তি হলো, এগুলো আমাদের জানতে হবে, তাই না? সাবজেক্টের ব্যাপারগুলো আমাদের জানতে হবে। এগুলো আমি ব্যাপক বলেছি, তারপরেও বলি, 4টি কাজ যে করবে তাকে আমরা পরিসংখ্যান বলি। একটি কাজ ছিল তথ্য সংগ্রহ করা, দ্বিতীয় কাজ ছিল তথ্য উপস্থাপন করা, 3 নম্বর কাজ ছিল তথ্য বিশ্লেষণ করা, আর 4 নম্বর ছিল ফলাফল প্রদান ও ব্যাখ্যাকরণ। যদিও কেউ কেউ ব্যাখ্যাকরণ দিয়ে আরেকটা 5 নম্বর বলে, না, ফলাফল প্রদান ও ব্যাখ্যাকরণ একটার মধ্যেই চলে। তাহলে তোমাদের মনে করেই দেওয়ার জন্য একটু আলোচনা করি যে তথ্য সংগ্রহটা কি। এই কাজটা কিন্তু যে পরিসংখ্যান পড়ে সেও পারে, আর যে পরিসংখ্যান পড়ে না সেও পারে। তো আমাকে জিজ্ঞেস করো, স্যার আপনার নাম কি? উত্তর দিলাম। স্যার আপনার বয়স কত? দিলাম, তুমি লিখে নিলে।
স্যার আপনি বিবাহিত না অবিবাহিত? স্যার আপনি কত শুনে বিবাহ করেছেন যদি করে থাকি? আর বিবাহ যদি না করে দেন, স্যার আপনার বয়স তো মনে হয় কম নয়, কারণ চুল তো কিছুটা পেকেছে দেখলাম, তার বয়স তো বিয়ে করেন না কেন? অনেকগুলো কোশ্চেন থাকে। এরপর স্যার আপনি কত শুনে চাকরি পেয়েছেন? তাহলে আপনি বিবাহিত হলে আপনার সন্তান সংখ্যা কত? কতজন স্কুলে যায়? সেটা কি প্রাইমারি না মাধ্যমিক না কলেজও আছে? আপনার যে ইনকাম স্যার, সেই স্যালারি স্ট্রাকচার দিয়ে যে বেতন পান, সেই বেতন দিয়ে কি আপনার পরিবার চলে? এর বাইরে যদি না চলে তাহলে আপনার আয়টা কোত্থেকে আসে? সেটা ব্যবসা থেকে, না জমি থেকে, না ঘর ভাড়া থেকে, ইত্যাদি অনেকগুলো কোশ্চেন আসবে একটার পর একটার সাথে। আর দেখবা জীবনমুখী অনেকগুলো প্রশ্ন আসবে। তা আমাকে ঠিক করতে হবে, আমার স্পেসিফিকভাবে নির্ধারিত করতে হবে, নির্দিষ্ট করতে হবে আমি কোন বিষয়গুলো জানতে চাই, কোন বিষয়গুলো সম্পর্কে আমি আমার গবেষণাটা চালিয়ে যেতে চাই। তাহলে ওই বিষয়ের সাথে যে সমস্ত জিনিসগুলো জড়িত, আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আসবে, সেই ব্যাপারগুলোকে আমরা জেনে নেই। এই জেনে নেওয়াটাকেই বলা হয় তথ্য সংগ্রহ করা। তুমি আমাকে জানলে, পারভেজকে জানলে, ওই স্যারকে জানলে, আরেকজনকে জানলে, এভাবে শত শত মানুষ নিয়ে তুমি কাজ করতে পারো। তুমি এক একজনকে একই টাইপের প্রশ্ন করেছো। এখন তুমি কি আমার বয়সের সাথে ওই ব্যক্তির কয়টি সন্তান তার সম্পর্ক আছে? নাই। তাহলে আমার বয়সের সাথে ওই ব্যক্তির বয়সের সাথে তুলনা করতে পারো। আমার উচ্চতার সাথে ওই ব্যক্তির উচ্চতার তুলনা করতে পারো। আমার বেতনের সাথে, আমার জীবনযাত্রার মানের সাথে আরেক ব্যক্তির জীবনযাত্রার মান তুলনা করতে পারো, কিন্তু ওই ব্যক্তির জীবনযাত্রার মানের সাথে আমার বয়সের তুলনা করতে পারো না। সুতরাং এই জন্য আমরা সেদিন বলেছিলাম, যে সমস্ত তথ্য নিয়ে পরিসংখ্যান কাজ করবে, তুমি যে সমস্ত তথ্য নিয়ে কাজ করবে, তো অবশ্যই সমজাতীয় হতে হবে। সমজাতীয় হলে হয় কি, তুমি তথ্যগুলোকে নিজেদের মধ্যে তুলনা করতে পারবে। যেমন পারভেজের উচ্চতার সাথে বয়সের সাথে আমার বয়সটা তুলনা করতে পারবে, ওর বেতনের সাথে আমার বেতনের তুলনা করতে পারবে, তোমার বাবার বেতনের সাথে তোমার চাচার বেতনের তুলনা করতে, তার প্রতিবেশীর সাথে তুলনা করতে পারবে। কারণ জীবনযাত্রার মানটা যখন একটু ভেরি করবে, তখনই বুঝতে পারবে যে কার বেতন কত। তাহলে ওনার জীবনযাত্রার মান এত ভালো কেন? তাহলে নিশ্চয়ই তোমার বাবার চাইতে বা তোমার আত্মীয় ভাইয়ের চাইতে ইনকাম তার ভালো, এ কারণে, তাই না? জীবনযাত্রার মান তো ডিপেন্ড করে তার ইনকামের উপরে। ইনকাম ভালো হলেই তো আমার জীবনযাত্রার মানের একটু পরিবর্তন ঘটাবো, তাই না? সুতরাং এই যে ব্যাপারগুলো আসবে, এই ব্যাপারগুলোকে জানা, এই ব্যাপারগুলোকে তুমি কোশ্চেন করবে, আমি উত্তর দিব, এটাকে বলে তথ্য সংগ্রহ করা। পরে তথ্যগুলো মিলাবে। ওই যে বলেছি, আমার বয়স, তোমার বয়স, আরেকজন আবার, এই বয়সের তথ্যগুলো তুমি আলাদা করবে। আমি যদি বলি, এই মিস্টার অমুক, তুমি আমাকে এই তথ্যগুলো দাও, স্যার আমি তো আলাদা করি নাই, তাহলে তথ্যতে দীর্ঘ সূত্রিতা ঘটবে, সময় ক্ষেপণ বেশি হবে। সময় ক্ষেপণ যত বেশি হবে, অর্থের অপচয় বেশি হবে, তাই না? এবং আমাদের শ্রমটাও বেশি লাগবে। তাহলে মূল কাজ হলো তথ্যগুলো তুমি কালেক্ট করার পর ওই তথ্যগুলোকে তাদের প্রকৃতি অনুসারে, বৈশিষ্ট্য অনুসারে আলাদা আলাদা ভাগ করবে। তাতে হবে কি, তথ্যগুলো তাড়াতাড়ি দিতে পারবে এবং তথ্য একটার সাথে আরেকটার সাথে অসামঞ্জস্যতা থাকবে না। ফলে এই তথ্য নিয়ে তুমি কাজ করতে পারবে। তারপর কি করবে, তথ্য উপস্থাপন হয়ে গেল, এক জাতীয় হয়ে গেল। এখন তথ্য নিয়ে তুমি যে উদ্দেশ্যে তুমি তথ্যগুলো কালেক্ট করেছো, যে কাজটি তুমি করতে চেয়েছো, যে গবেষণাটি তুমি করতে চেয়েছো, সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে তুমি যে বিষয়গুলো জনসম্পর্কে আনতে চেয়েছো, সেগুলোর সাথে রিলেটেডগুলো নিয়ে তুমি তথ্য বিশ্লেষণ শুরু করবে। এরপর তুমি আমাকে ফলাফল প্রদান করবে। এটা ওকে। এই কাজগুলো যে করে তাকে আমরা পরিসংখ্যান বলেছি। সেদিন আরেকটু আলোচনা আরেকটু আমি বাড়াবো একটু, তারপর আমাদের মূল কাজে চলে যাব। আমরা বলেছিলাম পরিসংখ্যান বিজ্ঞান না কলা? কলাকে আমরা বলেছিলাম মানবিক, কলাকে বলেছিলাম কি বিজ্ঞান, আর একটা বলেছিলাম আমরা কলা। এখন পরিসংখ্যানকে বিজ্ঞান বলবো না পরিসংখ্যানকে আমরা কলা বলবো? শুরুতে আদি কথা যেটাকে বলে, শুরুর দিকে কিছু জীবনের কথা থাকে, এরপর জীবনের কথাগুলো আস্তে আস্তে শুরুর কথাগুলো হারিয়ে যায়, তখন আসে বর্তমান কথা। এগুলো একসময় হারিয়ে যায় যখন আমাদের বয়সটা একেবারে প্রান্তে চলে আসে,
তখন আবার ওই জীবনটা নিয়ে মানুষ একটা ছেড়ে আরেকটা ধরে। একটা শুরুটা হয়, শুরুর কথাটা আর মানুষ সমাজে বলে না। তোমার ছোট বয়সে যে শুরুটা ছিল, তুমি যা বলতে যা করতে, এখন এগুলো বলতে পারবে না, কারণ তোমার নিজের মধ্যে লজ্জাবোধ তৈরি হবে। কিন্তু যখন আমরা ওই কাজগুলো করেছি বা বলেছি, তখন কিন্তু আমরা এগুলো বুঝি নেই যে এগুলো ভবিষ্যতে আমি বলতে পারবো না। শুরুটা কিন্তু মানুষের জীবনে অগোছালই হয়, পরে আস্তে আস্তে মানুষ তার নিজেকে গুছিয়ে নেয়। তাহলে পরিসংখ্যানের যাত্রাটা শুরু হয়েছিল ঠিক এভাবেই, যে একটা অগোছালো ভাবে, এটা বিজ্ঞান না কলা, এই দ্বন্দ্বের ভিতর দিয়ে। পরে তার কার্যপরিধি যখন বেড়ে গেল, সাবজেক্টের প্রয়োগ যখন সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে বেড়ে গেল, কাজের পরিধি আরো বড় হলো, তখনই আমরা সংজ্ঞায়িত করতে পারলাম যে আসলে পরিসংখ্যান বিজ্ঞান হবে না কলা হবে। আমরা বলেছিলাম শুরুতে এটা কলা ছিল, মানবিক ছিল, কারণ রাজা রানীরা তাদের নিজস্ব প্রয়োজনে এটা ব্যবহার করতেন। এজন্য আমরা সেদিন বলেছি সায়েন্স অফ কিংস, সায়েন্স অফ ডিসিশন মেকিং, এগুলো কথাগুলো বলেছিলাম। সিদ্ধান্ত নেওয়ার জন্য সায়েন্স অফ কিংস, এই ডিসিশন মেকিং, সায়েন্স অফ ডিসিশন মেকিং। নেক্সট বলেছে রাজা রানীরা ব্যবহার করতেন, তাহলে সায়েন্স অফ কিংস, তাদের রাজ্য পরিচালনার জন্য। কিন্তু পরিসংখ্যানের কার্যক্রম ওই সিদ্ধান্ত গ্রহণ আর রাজাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার হয় নাই। পরে এর গবেষণার ক্ষেত্রে বলো, প্রয়োগের ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে ব্যাপকতা এসেছে। সুতরাং পরিসংখ্যানের কলার মধ্যে আবদ্ধ নয়, সে ওই কলার খোলসটা ছেড়ে ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে সে বিজ্ঞানের জগতে প্রবেশ করেছে। তাহলে দেখি আসলে বিজ্ঞানের প্রবেশ করাটা তার যৌক্তিকতা ছিল কিনা, তার কার্যক্রমকে বিজ্ঞান বলা যায় কিনা, আমরা একটু আলোচনা করে দেখি। আমরা বিজ্ঞান কাকে বলে আমরা জানি, আর পরিসংখ্যান যারা ইন্টারমিডিয়েটে পড়ো তাদের সুবিধা হলো একটাই, বিজ্ঞানও নিতে পারে, মানবিক স্টুডেন্টও নিতে পারে, কমার্সও নিতে পারে। এবং আবারও আমি বলে দেই, শুধু ঢাকা কলেজ নয়, সারা বাংলাদেশের ছাত্রদের জন্য বলি, এটা একটি ভালো সাবজেক্ট। এটাকে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার এখানে নম্বর তোলার বেশি। আর ইন্টারমিডিয়েটে নম্বর তোলার একটি কম্পিটিশন থাকে। এই কম্পিটিশনের মধ্যে তোমাকে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যেতে হবে। সুতরাং সেই উচ্চতাটা কি, তোমার বেশি পরিমাণ নম্বর পেতে হবে। তুমি যদি সেটা পেতে পারো তাহলে তুমি বাকি জীবনটাকে তুমি একটা সফলতা আনতে পারো। আমরা বারবার বলি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভালো একটি জায়গায় ভর্তির জন্য, একটা আলোকিত পথ তৈরি করার জন্য জীবনে দুইটা রেজাল্ট দরকার, একটা হলো এসএসসি আর হলো এইচএসসি। এই দুইটা ভিত যদি ভালো হয় তা আমরা একটা ভালো জায়গায় অবস্থান করতে পারবো বলে আশা করি। আমি যদি ইউনিভার্সিটি পড়তে পারি, বইটা পড়তে পারি, মেডিকেলে পড়তে পারি, তা আমার জীবনটা আমি কোন দিকে নিয়ে যাব সেটা আর তোমাকে আমার চোখ দিয়ে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে না। তুমি নিজের পথ নিজে তৈরি করতে পারবো, তোমার দেখানো পথে বাকিরা আবার হেঁটে যাবে। এই দুইটা পথ যদি কার অন্ধকার হয়ে যায় তো ওখান থেকে আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না, এবং ভালো কিছু করার মতো আর পথও থাকে না, সময়ও থাকে না। তাহলে তোমরা এখানে সুবিধা রেখে তুমি বিজ্ঞান কাকে বলো তুমি সংজ্ঞাটা জানো, কলা কাকে বলে তুমি সংজ্ঞাটা জানো। তাহলে জানো না কোনটা, পরিসংখ্যান কাকে বলে এটা জানো না। তাহলে বিজ্ঞান কাকে বলে, গবেষণালব্ধ জ্ঞান, যাহা কোনো তথ্যকে গবেষণা করে বিশ্লেষণের মাধ্যমে তোমাকে ফলাফল প্রদান করবে। ওই ফলাফলের উপরে ভিত্তি করে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে এই ফলাফলটা তোমার গবেষণা বা যে তুমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাও তার জন্য কতটা উপযোগী। কলা গবেষণা করতে পারে না, বাট বিজ্ঞানের কর্মফলটাকে বর্ণনা করতে পারে। সেদিন উদাহরণ দিয়েছিলাম, একজন বোলার, একজন ব্যাটসম্যান ক্রিকেটের যুগে, আইপিএল চলে, সে একজন বিজ্ঞানী। কোন বলটা সে জোরে মারবে, কোনটা ঠেকাবে, কোনটা 1 হবে, কোনটা 6 মারবে, কোনটা 4 মারবে, ওই বল বোলার দৌড়িয়ে ছুটছে, কিন্তু ব্যাটসম্যান তার ব্যাট হাতে কিন্তু কাজ করতেছে তার মাথায়। এটা আমি তুমি দেখতেছি যে আউট হলো, নিশ্চয়ই কোনো বলটা কঠিন ছিল। ওই কেউ আউট হতে চায় না, কিন্তু ঠেকাতে চায় বা সে অপরাজিত থাকতে চায়, কিন্তু আউট হচ্ছে। কিন্তু যখন বোলার আসে
তখন সে চেষ্টা করে না আমি আউট হব না, তার মাথায় কাজ করে। বোলার বল করে, ব্যাটসম্যান তাকে পিটাবে, বোলার তো সেটা চায় না, বোলারও চাইবে যে ওনাকে আউট করতে। সুতরাং এই আউট করার সিদ্ধান্তটা তার মাথা থেকে ঘুরতেছে যে কিভাবে আউট করে বলটা কোত্থেকে ফেলবে আর কোথা থেকে ব্যাটসম্যানকে কাবু করা যাবে। ওই যে ধারাভাষ্যকার দূর থেকে দেখছে, ও শুধু বোলারের বল আর ব্যাটসম্যানের ব্যাট দেখে শুধু বর্ণনা করে, এটা ভালো করলে বলে ছক্কা মারছে, দেখার মতো ছক্কা, মাইরে জোর আছে, পরের বলে আউট হলে বলবে উনি উইকেট বিলিয়ে দিয়েছেন। একে মুখে 14 ধরনের কথা বলবে। এই মানবিক বা কলার এরকম অভ্যাস, কথা বলে বেড়ানো, যুক্তি দেওয়া, গবেষণা। যুক্তি আর গবেষণা এক জিনিস নয়। কথায় কথায় যুক্তি দিয়ে তোমাকে কাবু বানানো এটা যুক্তি নয়, এটা বিজ্ঞান নয়। গবেষণার মাধ্যমে, তথ্য বিশ্লেষণের মাধ্যমে তোমাকে বাস্তব চিত্রটা তুলে ধরবে। সুতরাং বিজ্ঞান আর কলার মধ্যে আমরা পার্থক্য পেয়েছি। এখন পরিসংখ্যানের সাথে তার পার্থক্য কি? পরিসংখ্যান তথ্য নিয়ে কাজ করে, তথ্য সংগ্রহ করে, গবেষণা করে, ফলাফল প্রদান করে। এই ফলাফলের ভিত্তিতে বাস্তব অবস্থানটাকে আমায় জানিয়ে দেয়। সুতরাং তিনটি সংজ্ঞার আলোকে, তিনটা সংজ্ঞা নিয়ে আলোচনার সাপেক্ষে আমরা বলতে পারি পরিসংখ্যানের সংজ্ঞাটি বিজ্ঞানের সাথে যায়, কলার সাথে যায় না। তাহলে ওই যে শুরুতে কলা বলেছিলাম, যে আমরা বলেছিলাম জীবনটা যেখান থেকে শুরু, জন্ম, ওইটা আস্তে আস্তে আমরা ভুলে যাই পিছনে যা করেছি। আমরা সামনের দিকে শুধু এগিয়ে যেতে চাই। তো কলা থেকে যদিও পরিসংখ্যানের উৎপত্তির কথা বলা হয়, কিন্তু ওখানে সে থেমে থাকেনি। পরিসংখ্যানের কাজটি বিজ্ঞানের কাজের সাথে মিলে গেছে। সুতরাং পরিসংখ্যানের বিজ্ঞান কলা হতে পারে না। আশা করছি আমি এতগুলো কথা বলেছি, একই কথা কতবার বলেছি, তোমাদের উদ্দেশ্যেই বলেছি, এবং আশা করছি যে ওই দিনের চেয়েও আজকে বোঝাটা আরো সহজ হবে। তবে পরিসংখ্যানকে যদি বিজ্ঞান না বলে আরেকটি ভাগের মধ্যে আমরা নিতে পারি, সেটা হলো সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের কাজ হলো মানুষের আর্থসামাজিক অবস্থা নিয়ে গবেষণা করা, আর্থসামাজিক অবস্থা নিয়ে বিশ্লেষণ করা। আর্থসামাজিক অবস্থা বলতে বোঝায় মানুষের অর্থনৈতিক অবস্থা, মানুষের বৈবাহিক অবস্থা, সামাজিক অবস্থা ইত্যাদি। সুতরাং পরিসংখ্যান এই বিষয়গুলো নিয়ে কাজ করে। সুতরাং পরিসংখ্যান বিজ্ঞান, কলা নয়। তবে সামাজিক বিজ্ঞান বললে আরো একটু বেশি ভালো বলা হয়। আজকে আমি এক কথায় বলতে পারি, পৃথিবীতে আধুনিক সাবজেক্ট যদি হিসাব করা হয়, তার মধ্যে পরিসংখ্যান এটা আধুনিক সাবজেক্ট। এখন তুমি বলতে পারো, স্যার আপনি ওই সাবজেক্টে পড়েছেন, অন্য কোনো সাবজেক্ট পান নাই, এই জন্য পড়েছেন, এই জন্য আপনি আপনার সাবজেক্ট সম্পর্কে বলেন না। জেনে দেখো, বুঝে দেখো, তোমার গুগল আছে, ইন্টারনেট সার্চ করো, দেখবা বিশ্বের ডিমান্ডেবল সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট হলো স্ট্যাটিস্টিক্স। হয়তো আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে এতটা এর প্রসার ঘটে নেই। পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখো, আমাদের আজকে অনার্স মাস্টার্সের উন্নত যে বইগুলো সবই আমাদের ইন্ডিয়া থেকে আসে। সুতরাং ইন্ডিয়ার পরিসংখ্যানের যে ক্ষেত্র, আমাদের বাংলাদেশের ক্ষেত্র অনেকখানি পিছিয়ে আছে। সুতরাং পরিসংখ্যান পড়ে আমরা ভুল করব না, এবং নম্বর তোলার জন্য ইন্টারমিডিয়েট লেভেল এটা অত্যন্ত কার্যকরী একটি বিষয়। তো যাই হোক, তাহলে পরিসংখ্যান আমরা বুঝতে পেরেছি কাকে বলে, তাই না? এখন আমরা বলবো, আমরা সেদিন বলেছিলাম যে কোনো একটি সংখ্যা কি পরিসংখ্যান হতে পারে? তুমি নিশ্চিত বলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো গুণবাচক তত্ত্ব নিয়ে পরিসংখ্যান কাজ করে না, একক তত্ত্ব নিয়ে কাজ করে না। অনেকে এগুলোকে আবার লিমিটেশন বলে। তাহলে কি? পরিসংখ্যান তত্ত্বের সমষ্টি নিয়ে কাজ করে। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ব্যক্তির উচ্চতা। ঢাকা কলেজের আলতাফ স্যারের ব্যক্তির উচ্চতা। আমার ওজন 65 কেজি, আলতাফ স্যারের ব্যক্তিগত ওজন হতে পারে, কিন্তু ঢাকা কলেজে কর্মরত সকল শিক্ষকের ওজন 65 কেজি নয়। কিন্তু যদি এখানে বলতাম যে ঢাকা কলেজে যারা কর্মরত এই সমস্ত সকল শিক্ষকের গড় বয়স 50 বছর, গড় বয়স 50 বছর, এটা পরিসংখ্যান হবে। গড় বলতে এমন একটি মান
যে মানটা সকলকে বোঝায়, সকলের জন্য প্রতিনিধিত্ব করে, সুতরাং গড় মান একটি স্ট্যাটিস্টিক্স। ওকে, যেমন বাংলাদেশের মানুষের গড় বয়স প্রায় 72 বছর। তার মানে কি, গড় বয়স মানে যে শিশুটির বয়স আছে 1 বছর, সে কিন্তু গড়ে 72 বছর দেখাচ্ছে। আমার বয়স 45, আমার কিন্তু গড় এরকম একটা জিনিস। আর ইন্ডিভিজুয়ালি আমার তোমার ব্যক্তির এটা কখনোই পরিসংখ্যান হতে পারে না। তোমার কোন একটি বিষয়ের নম্বর 80, ওই বিষয়ের তুমি কেমন এটা বোঝাতে পারে, বাট তোমাকে যদি বলে তোমার গড় নাম 90, তুমি সেখানে একটা 80 পেয়েছো, কিন্তু গড় নম্বর তোমার 90, এটা স্ট্যাটিস্টিক্স, এটা পরিসংখ্যান। কারণ তোমার ওই 90 মার্কসটা সকল নম্বরের সকল সাবজেক্টের প্রতিনিধিত্ব করে, ফলে এটা পরিসংখ্যান হবে। এটা তথ্যের একটি সমষ্টির মাধ্যমে বের করেছে। ওকে, তো আজকে আমরা চলক নিয়ে আলোচনা করেছিলাম। একটু বলে নিই, চলক পরিবর্তনশীল মানগুলোকে চলক বলে। যে সকল মানে, আমি একটু আমার মতো করে বলি, গুণে মানে বৈশিষ্ট্যে প্রকৃতিতে পরিবর্তনশীল, তারাই চলক। আমার উচ্চতার সাথে তোমার উচ্চতার পার্থক্য চলক। আবারও বলছি, সমজাতীয়। তোমার বয়সের সাথে আমার ওজনের পার্থক্য হবে না, এটা সমজাতীয় নয়। তোমার বয়সের সাথে আমার বয়সের পার্থক্য, তোমার ওজনের সাথে আমার ওজনের পার্থক্য, তোমার মেধার সাথে আমার মেধার পার্থক্য, এগুলো হলো চলক। পরিবর্তনশীল মানগুলোকে আমরা চলক বলি, এটা আমরা বলেছি। চলকের দুইটা ভাগ বলেছিলাম, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন, সংখ্যাবাচক আর গুণবাচক। সংখ্যাবাচক সংখ্যায় প্রকাশিত, উচ্চতা, ওজন, রাস্তার দৈর্ঘ্য ইত্যাদি, গাড়ির নম্বর, বাড়ির নম্বর ইত্যাদি। আর গুণবাচক তোমার চুলের রং, তোমার চোখের রং, তোমার মেধা, তুমি একটা টি শার্ট পরেছো তার রং, তোমার বিল্ডিং এর রং, এগুলো আমরা বুঝতে পারি। এখন তুমি যদি বলো এই লোকটা ফর্সা, তাহলে কেমন ফর্সা? 10 লিটার দুধের মতো ফর্সা। আর আলতাফ স্যারে কালো, আরে কেমন কালো? 5 কেজি না বেশি কালো না বেশি ফর্সাও না, তাহলে কেমন হতে পারে? মাঝামাঝি। সেটা কেমন? 5 লিটার আলকাতরার মতো কালো। এটা কেমন? এটা মানুষ কি বলবে? এটাকে বোকা বলবে। এগুলো এই গুণবাচক তথ্যগুলোকে এভাবে সংখ্যাবাচক দিয়ে প্রকাশ করা যায় না, ফলে গুণবাচক তথ্য নিয়ে পরিসংখ্যান কাজ করে না। দিস ইজ এ লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স। এই জন্য বলা হয় পরিসংখ্যান হতে হলে অবশ্যই সেটা হতে হবে সংখ্যাত্মক তথ্য এবং তথ্যের সমষ্টি, সংখ্যাত্মক তথ্যের সমষ্টি। এটা আমরা বলেছি। এবং বিচ্ছিন্নটা কি? বিচ্ছিন্ন হলো এই যে চলকের মানগুলো পূর্ণ সংখ্যা থাকে, যা তুমি গণনা করতে পারবে পূর্ণ সংখ্যায় এবং গণনা করতে পারবে 1 2 3 4 5 শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবে কার পর কি হবে, তবে কোনো ভগ্নাংশ নয়। আর অবিচ্ছিন্ন চলক বলতে বোঝায় যেটা একটা নির্দিষ্ট পরিসরে থাকে, এই পরিসরের ভিতর থেকে চলকটি যে কোনো মান গ্রহণ করতে পারে। যেমন তুমি একটা ধারণা করতে পারো স্যারের বয়স কত, আমি যদি তোমাকে নির্দিষ্ট করে না বলি, তুমি অনুমান করতে পারো স্যারের বয়স 45 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 45-এর মধ্যে। এই যে ভাবনাটা, তুমি সর্বনিম্ন মান ধরে আর সর্বোচ্চ মানের মধ্যে আমাকে এটা রাখার চেষ্টা করবে, কিন্তু আমার বয়সটাকে তুমি নির্দিষ্ট করে বলতে পারবে না। কিন্তু আমি যদি তোমাকে ক্লিয়ার করে বলি আমার বয়স এই, অমুকের বয়স এই, আরেকজন আর এই, তোমাকে যদি জিজ্ঞেস করে এই বলো তো এদের বয়স কত, তোমার কাছে লেখা তুমি বলতে পারবে না। বলতে পারলে বিচ্ছিন্ন, আর না বলতে পারলে একটা অনুমান করলে সেটাকে আমরা অবিচ্ছিন্ন চলক বলি। তো আজকে আরো দুইটা চলকের কথা আমরা বলেছিলাম, রিভিউ করেছি গতকালের ক্লাসটা, ওই দিন শুরুতে ছিল। তো অনেকেও আবার কোশ্চেন করেছে এটা কোন সাবজেক্ট, বাবারে এটা স্ট্যাটিস্টিক্স, এটা সায়েন্সও পড়তে পারে, আর্টসও পড়তে পারে, কমার্সও পড়তে পারে। আর যখন তুমি উচ্চশিক্ষা যাবে সকল সাবজেক্টের জন্য, তুমি যদি মেডিকেল সায়েন্সে পড়ো, বইটা পড়ো, তোমার এই পরিসংখ্যান পড়তে হবে। হ্যাঁ, আর আমি ডাইরেক্ট বলি যারা একান্তভাবে বায়োলজি নেবে না তাদের জন্য পরিসংখ্যান অত্যন্ত সুফল বয়ে আনবে তার ফলাফলে। কারণ এখানে 90, 95, 98, 99, 100 পাওয়া কোনো ব্যাপার নয়, প্র্যাকটিক্যাল যেহেতু আছে এজন্য বলি। আর যেহেতু অনলাইনে তোমরা ক্লাস নিয়েছো, এগুলো আমরা আলোচনা আনতে চাই না, তোমার সুবিধা মতো তুমি খোঁজো। কারণ আমার উচ্চতর যদি এটা ভিউ থাকে, আমি বইটা পড়বো, মেডিকেলে পড়বো, অথবা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বো, তাহলে এই সমস্ত জায়গায় পড়তে হলে আমার কী লাগবে? ভালো একটি রেজাল্ট লাগবে। ওই রেজাল্ট করার জন্য আমার কোন কোন বিষয়গুলো নম্বর বেশি ওঠে, সেই নম্বরগুলো চয়েস করার একান্ত দায়িত্ব তোমার। এখানে আমি আমার সাবজেক্ট বলবো, অবশ্যই বলবো,
যে আমার সাবজেক্টে তুমি নাও, আমি বলবো না, কারণ আমি এর সুফল জানি এটা কেমন নম্বর ওঠে। এটা তো আমি এখন তোমাকে যদি ঢোল পিটাই প্রত্যেক দিন, এটা হবে না। আমরা একদিন কি 2 দিন বলি সাবজেক্টের কথা, এর বাইরে আমাদের কথা নেই, আমাদের সিলেবাস নিয়ে আমাদের কথা। কারণ তুমি ঢাকা কলেজের ছাত্র নয়, আমার ক্লাস, আমাদের ক্লাস, ঢাকা কলেজের ক্লাস, ঢাকা কলেজের ক্লাসগুলো আমাদের সারা বাংলাদেশ দেখে। আমি কিন্তু এখন সারা বাংলাদেশের শিক্ষক, তুমি ঢাকা কলেজের গণ্ডির মধ্যে নয়। আমার ক্লাস দ্বারা যদি আমার ঢাকা কলেজের বাহিরেও একটা ছেলে মেয়ে উপকৃত হয়, এটাই আমরা শিক্ষক হিসেবে সফলতা মনে করি, সফলতা একটা অর্জন মনে করি। তা আমরা চলককে 2 ভাগে, আরো 2 ভাগে ভাগ করেছি। একটা হলো এক চলক, আর একটা হলো দ্বিচলক। এক চলক বলতে একটি মাত্র বৈশিষ্ট্য, যদি তুমি উচ্চতা নিয়ে কাজ করতে চাও শুধুমাত্র উচ্চতা নিয়ে কাজ করবে, আর কোনো বিষয় নিয়ে এখানে আর আনবে না। তুমি যদি নম্বর নিয়ে কাজ করতে চাও শুধু নম্বর নিয়ে কাজ করবে, তুমি যদি ওজন নিয়ে কাজ করতে চাও শুধু ওজন নিয়ে কাজ করবে, তুমি যদি আমার ব্যক্তিগত কোনো তথ্য নিয়ে কাজ করতে চাও ওইটি নিয়ে কাজ করবে, এখানে অন্য কিছু আর আনবে না। তুমি যদি ধানের ফলন নিয়ে কাজ করতে চাও শুধু তাই করবে। এগুলো হলো এক চলক। এখন লাস্ট উদাহরণটা বলেছি, তুমি ধানের ফলন নিয়ে কাজ করতে চাও, এখন এটা করতে গিয়ে তুমি যদি কোশ্চেন করো যে স্যার ধান ভালো হলো কেন এত, অথবা খারাপ হলো কেন, নিশ্চয়ই এখানে আরেকটি বিষয় জড়িয়ে যাবে। যেখানে একটা বিষয়ের সাথে অন্য একটি বিষয় জড়িয়ে যায়, জড়িয়ে যাওয়া মানে সম্পর্ক খুঁজে পাওয়া যায়, ওগুলোকে আমরা দ্বিচলক বলি। আমার বাবাকে যদি আমি বাবা বলি, সে যদি আমার প্রকৃত বাবা হয় সাড়া দিবেন, মাকে মা বললে সাড়া দিবেন, তাহলে আমরা এখানে দ্বিচলক। কারণ আমার মায়ের সাথে আমার সম্পর্ক আছে, আমার বাবার সাথে আমার সম্পর্ক আছে, আমার বোনের সাথে আমার সম্পর্ক আছে। ধান ভালো হবে সার দিলে, ধান ভালো হবে পানি দিলে, ধান ভালো হবে ঔষধ দিলে। একটা চলকের মান আর একটা চলকের মান দ্বারা প্রভাবিত হয়। আমি ক্লাস নিচ্ছি, আমি তোমাদের শিক্ষক, তোমার আলোচনা, তোমরা আমার আলোচনাগুলো শুনছো, তাহলে আমার সাথে তোমাদের একটি সম্পর্ক রয়েছে, তাই না? এই ছাত্র শিক্ষকের সম্পর্ক, এটা একটা দ্বিচলক। তুমি একটা চলক আর আমি আর একটা চলক, আমার আর তোমার মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সুতরাং দ্বিচলক। আর যখন আমরা খুঁজবো না, এটা হলো এক চলক। ধানের ওজন, পাটের ওজন, একটা কিছু নিয়ে কাজ করব। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু গাণিতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। আমরা একটু গাণিতিক শিখাবো, ভয় পাবে না। এই গাণিতিকগুলো শেখার মানে হলো তুমি পরিসংখ্যানের ভীতিটা একটু দূর হয়ে যাবে বলে আমি মনে করি। তো আমরা এখানে একটু বলে রাখি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি, দেখো এটাকে আমরা কি বলি আর এটাকে আমরা কি বলি, এটা খেয়াল করবে। এটাকে আমরা সামেশন বলি, আর এইটাকে আমরা কি বলি, যোগ বলি। সামেশনের কাজ কি, কোথায় কাজ করবে সে? সামেশনের কাজ হলো বড় বড় যোগফলকে সংক্ষেপে ছোট করা। কি বলছে? সামেশনের কাজ হলো বড় বড় জিনিসের যোগফলকে সংক্ষেপে ছোট করবে। তুমি যদি ইলাস্টিকের কথা মনে করো, ইলাস্টিকটা ছোট থাকে, টান দাও আস্তে আস্তে সে বড় হয়। এখন যখন তুমি টান দাও, সে টানের পরিমাণটা তুমি মেপে মেপে দাও না, 1 ইঞ্চি পরেরটা 1 ইঞ্চি পরেরটা 1 ইঞ্চি, তাহলে ধ্রুবক হয়ে যেত। টান দাও কখনো একটু জোরে হয়, কখনো আস্তে হয়, কখনো, এভাবে করে করে আমি বড় করি। তার মানে কি, এই যে টানের মধ্যে পার্থক্য বলেছি, এগুলোকে আমরা চলক বলি। তাহলে যেখানে চলক সেখানে সামেশন ব্যবহার হয়, আর যেখানে ধ্রুবক সেখানে যোগ ব্যবহার হয়। তাহলে দেখো, সামেশন চলকের জন্য ব্যবহৃত হয়, যোগ চলকের জন্য ব্যবহৃত হয়, ধ্রুবকের জন্য ব্যবহৃত হয়। কি করে একটু খেয়াল করবে। আমি যদি বলি, যদিও এক্স ওয়াই জেড এই তিনটাকে আমরা চলক বলি, এই চলক এইগুলো দ্বারা প্রকাশ করি, কিন্তু একটা অন্য উদাহরণ দেবে, যদি এ বি সি ডিকে আমরা ধ্রুবক বলি,
কিন্তু সাফিক্স দিয়ে এই ধ্রুবগুলোর চলক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তাহলে বুঝতে পারবে। তুমি বলো এ যোগ এ যোগ A1 যোগ A2 যোগ A3। দেখো তুমি এটা বলতে পারো 3A। তুমি এটাকে কি 3A বলতে পারো? এটাকে আমরা 3A বলতে পারবো না। কেন পারবো না? এই যে নিচে দেখো, তোমরা এটা জানো A2 আর A স্কয়ারের মধ্যে পার্থক্য আছে। A2 কোন একটি ধারার দ্বিতীয়তম মান নির্দিষ্ট করে, এটাকে সাফিক্স বলে। আর এটা হলো পাওয়ার, এখানে A দুইটি মান আছে। সুতরাং সাফিক্স দ্বারা চলকের মধ্যে পার্থক্য আমরা বোঝাতে পারি। তুমি দেখো A1 A2 A3 অর্থাৎ এর তিনটি মান রয়েছে এবং ভিন্ন মান, এক মান না। উপরে দেখো এ কোনো পরিবর্তন নাই, একই মান তিনবার আছে, বাট এখানে তিনটি ভিন্ন ভিন্ন মান। আমরা বলি যে মানের মধ্যে পরিবর্তন নাই ওই মানগুলোকে আমরা সরাসরি যোগ করতে পারি, এখানে আর সাম ব্যবহার করা যায় না। আর যে মানগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে ওই মানগুলোর যোগফল, আবারও বলছি, যে মানগুলো আমরা যোগ করেছি ওই মানগুলোর মধ্যে যদি ভিন্নতা থাকে, পরিবর্তন থাকে, তাহলে ওই মানগুলোর যোগফলকে তুমি সংক্ষেপে সাম দ্বারা প্রকাশ করতে পারো। তুমি এখন দাও, এখন 1 2 3 পরিবর্তন আছে, যোগ আছে, চোখ বন্ধ করে এই যোগের পরিবর্তে সাম দাও। পরিবর্তনটা কার? এর। যেহেতু তুমি এর তিনটি ভিন্ন মানকে সংক্ষেপে প্রকাশ করেছো, তাহলে এই সংক্ষিপ্ত আকারে সামের ভিতরে মানগুলো বোঝানোর জন্য একটু আই আকারে একটি সাফিক্স দাও। এই আই এর একটু মিনিংটা বলে দাও। তার দ্বারা কি আই দ্বারা 1 হইতে 3 পর্যন্ত মান বোঝায়। তার অর্থ হলো এই সামের ভিতরে এ চলকটির তিনটি ভিন্ন মানকে সংক্ষেপে প্রকাশ করেছে, যার শুরুর মানটা হইল 1, শেষ মানটা হইল 3, অর্থাৎ আই এর মান 1 হইতে 3। এখন তোমাকে যদি এখান থেকে আমরা যদি এখানে আসতে পারি, এই পথ থেকে এখানে আসতে পারবো না? একটু দেখো, আই এর মান 1 2 3। বলো আই এর প্রথম মান কত? 1। আই এর পরিবর্তে বসিয়ে দাও। যে কয়টা মান বসাবে একটা করে সাম, ওই সাম ভেঙে প্লাস হবে, একটা বসালাম। পরের মান কত? 2। দিস ইকুয়াল টু A2। পরের মান কত? 3 প্লাস। দেখো, তাহলে আমরা বলছি যে ইলেকট্রিকটা টান দিলে বড় হয়, তার মানে যোগ হয়। টানটাকে যদি বড় করা যদি যোগ বলে মনে করি, আর ছেড়ে দেওয়াকে যদি আমরা ছাপ মনে করি, টান দিয়েছিলাম, ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে সংক্ষিপ্ত পেয়েছিলাম, টান দিয়েছে, বড় করেছে। তাহলে আমরা দেখব সাম আর যোগের বেলায় শুধু খেয়াল করব যে সমস্ত মানগুলো আমরা যোগ করেছি অথবা সাম করেছি সেই মানগুলোর মধ্যে ভিন্নতা আছে কিনা। যদি ভিন্নতা থাকে তাহলে ভিন্ন মানের যোগফলকে সংক্ষেপে সাম দ্বারা প্রকাশ করবে। এখন আসো একটু একটু করে আসি, তাহলে বুঝবে। প্রথমে আমরা দেখব তারা বলেন কয়টি মান আমি যোগ করেছি? 2টো মান। তারা কি চলক না ধ্রুবক? নিশ্চয়ই অ্যান্সারটা তোমরা দিয়েছো যেটা চলক, কেননা এই সাফিক্স দ্বারা মান দুইটার মধ্যে ভিন্নতা প্রদর্শন করা হয়েছে, ভিন্নতা বোঝানো হয়েছে 1 আর 2 দ্বারা। সাম দিয়ে দাও। এখন এই দুইটা মানের যোগফলকে সংক্ষেপে সাম দিতে চাই, দিলাম। চলকটার নাম কি? x। কয়টি মান? 2টো মান। সংক্ষেপে করেছি। এই সংক্ষিপ্ত আকারে সামের মধ্যে মান বোঝাতে এটা সাফিক্স আই দিব। আই এর সর্বনিম্ন মান কত? 1, সর্বোচ্চ কত? 2।
অনুরূপভাবে তোমরা একটু এটা বলো x1 x2 x3, তোমরা নিশ্চয়ই বলেছো যে স্যার পরিবর্তন আছে 1 2 3, i এর মান 1 হইতে 3। তাহলে আমরা এই যোগফলকে সংক্ষেপে প্রকাশ করেছি সামেশন দ্বারা। যখনই সামেশন দ্বারা প্রকাশ করেছি তখন আমরা দেখব কয়টি পরিবর্তনশীল মানের যোগফলকে সংক্ষেপে সাম দিয়েছে। আমরা দেখলাম 3টি ভিন্ন মানের যোগফলকে সংক্ষেপে সাম দিয়েছে, যার সর্বনিম্ন মান কত 1, সর্বোচ্চ মান 3। এবার তোমাকে যদি বলি y1 যোগ y2 যোগ y3 যোগ y4 যোগ y5, এখন বলো কয়টা? তাহলে দেখো 1 2 3 4 5 পরিবর্তন আছে, মাঝখানে যোগ 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 আছে। পরিবর্তন থাকলে এবং যোগ থাকলে সংক্ষেপে আমরা সামেশন দিতে পারি দিস ইকুয়াল টু y। এই পরিবর্তনশীল মানগুলোকে আমরা সংক্ষেপে প্রকাশ করেছি সামের ভিতরে। সংক্ষিপ্ত আকারে ওই মানগুলোকে যেন প্রকাশ করা যায়, অর্থাৎ যোগ থেকে যেমন সামে যে গিয়েছে, সাম থেকে এই সামকে ভেঙে যেন আমরা যোগে আসতে পারি, এই জন্য আমি একটি হাত রাখবো, সেই হাতটার নাম হলো আই। এই আই হাতটি আমার কাছে যখন যে মানটা চাইবে আমি তখন সেই মানটা দিব সিরিয়ালি, এবং একটা করে সাম ভেঙে প্লাস হয়ে যাবে। আই এর সর্বনিম্ন মান কিন্তু 1, সর্বোচ্চ মান 5। অর্থাৎ এই চলকটির 3টি ভিন্ন মানের যোগফলকে আমি সংক্ষেপে সামেশন দ্বারা প্রকাশ করেছি। এবার যদি তোমরা আরেকটু বলো এই ডট 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 দেবো, একটু দেখবা এটা তুমি বলো z1 z2 যোগ ডট 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 zn দিস ইকুয়াল টু, তোমার এই ডট ডট দ্বারা বোঝায় এখানে অসংখ্য মান রয়েছে। এই অসংখ্য মানের অর্থাৎ n সংখ্যক মান রয়েছে। এই প্রথম দুইটা লিখে মাঝখানে ডট ডট দিয়ে লাস্টের মানটা লিখেছি, তার অর্থ লেখেন অনেক মান আছে, অসংখ্য জেডের মান আছে। তো এগুলোকে আমরা যখন আমরা যোগফলকে সংক্ষেপে প্রকাশ করব তখন তোমাদের শুরুতেই দেখতে হবে যে শুরুর দুইটা মানের মধ্যে ভিন্নতা আছে কিনা। আমরা দেখলাম z1 আর z2 ভিন্নতা আছে, সুতরাং ভিন্নতা থাকলে আমরা নিশ্চিত করে বললাম এটা চলক, এবং দেখলাম যে মাঝখানে যোগ যোগ আছে, সুতরাং সাম দিয়ে নিতে পারি। তাহলে চলকটার নাম কি z। এই ভিন্ন মানকে বোঝাতে কি দেব i। i এর সর্বনিম্ন মান কত 1, সর্বোচ্চ মান n। তোমাকে যদি এখন বলি x1 x2 xp, তাহলে কি আসবে? শুরুর দুইটা দেখে দেখো 1 আর 2 পরিবর্তন আছে, আর দেখার দরকার নেই, যোগ আছে, চোখ বন্ধ করে তুমি সামেশন দাও xi, i এর মান 1 হইতে p। এবার তোমাকে যদি আমি বলি y i, i এর মান 1 হইতে m, তাহলে কি করবে? আমরা বলছি যোগ থেকে যেমন সামে যাওয়া যায়, সাম থেকেও আমরা যোগে যেতে পারি। তবে কেমনে? আমরা সাম ভেঙে দেব, যে সাফিক্স আছে এই সাফিক্সের সাথে যদি সামের মান মিলে যায়, এই সাফিক্স আর সামের ভিতরে যে মানটা সাফিক্স দ্বারা বোঝানো হয়েছে কিনা আমরা দেখব 1 কিনা। যদি 1 হয় তাহলে আমরা বুঝবো হ্যাঁ এটা y এর মান, আমরা y এর i এর পরিবর্তে এই মানগুলো বসাতে পারবো। তাহলে শুরুতে বলি i এর প্রথম মান 1, দিস ইকুয়াল টু y1 সামুটে প্লাস y2 সামুটে প্লাস শেষ মান ym। আমরা বলছি যদি আমরা বুঝে থাকি যোগকে কি করে সামে নেওয়া যায়, সামকে কিভাবে যোগে নেওয়া যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কি করতে হবে এবং কিভাবে যেতে হবে, কিভাবে ফিরে আসতে হবে। তাহলে একটু এদিকে খেয়াল রাখবে। আর একটু দেখো আমরা আরো কিছু জিনিস বোঝাই। দেখো এটাকে যদি আমরা বলি কি বলবে বলো? এ তার পেছনে সামেশন আছে, এখন তুমি কি করবে? a1 যোগ a2 যোগ ডট ডট n অলরেডি তোমরা বলে ফেলেছ। একটু ভেবে দেখো a1 যোগ a2 যোগ ডট ডট যোগ n আমরা বলতে পারি কিনা?
আমাকে যদি কেউ বলে পাখি ওড়ে, পাখি ওড়ে, যদি বলে বিমান ওড়ে, বিমান ওড়ে, এখন যদি বলি কুকুর ওড়ে, তুমি কি বলবা হ্যাঁ স্যার কুকুর তো ওড়ে? না, আমি সেটা বলবো না, কারণ আমি মাথা দিয়ে কাজ করব, বিবেক দিয়ে কাজ করব। তাহলে কেন এই কথা বলেছি দেখো, তুমি সামের ভিতরে যে মানগুলো রয়েছে সেই মানগুলো আই দ্বারা বুঝিয়েছো। আই এর মান 1 হইতে n, এই আই এর মানগুলো এ কে দিতে চাও, তুমি আমাকে দিতে চাও। আমি যদি হাত পাতি তাহলে তুমি দিবে, আমি নেব, আবার পাতবো আমি নেব, আবার হাত দেব নেব, দেব নেব তুমি দিবে। এখন আমি এই ব্যক্তিটিকে দিতে চাই, এ নামক একে আমি দিতে চাই, কিন্তু হাত নেই, দেব কাকে? তার মানে সামের ভিতরে যে মানটা আছে তার মালিক এ নয়। যদি এ হতো তাহলে নিশ্চয়ই মানগুলো গ্রহণ করা একটি কৌশল তার হাতে থাকতো। এখানে আছে দেখো আই আছে, আই এর মানগুলো এক্স কে দিতে পেরেছে, এই দেখো 1 দিয়েছি, 2 দিয়েছি, পি দিয়েছি। এখানে আই এর জেড এর মানগুলো আমরা দিতে পেরেছি। আবার এখানে দেখো এই ওয়াই এর আই এর মান ছিল সামের ভিতরে, আমরা দিতে পেরেছি, 1 দিয়েছি, 2 দিয়েছি, 3 দিয়েছি, আপনি এম পর্যন্ত মান দিয়েছি। বাবা এখানে দেব কাকে? তার তো হাত নেই। তাহলে কি করতে হবে? বুঝতে হবে, যেহেতু হাত নেই সামের মানগুলো এ নিতে পারছে না, তার অর্থ এ ধ্রুবক, এটা কি ধ্রুবক, ফলে এই মানগুলো নিতে পারছে না। তাহলে কি করতে হবে? চলক এবং ধ্রুবক যদি একত্রে থাকে তাহলে যেহেতু ভেঙে বড় করা যাচ্ছে না, ইলাস্টিক টানলে আর বাড়ছে না, বড় হচ্ছে না, তুমি কিভাবে বড় করবে? ও একটা জায়গায় আটকে গেছে, সুযোগ নেই বের করার। তখন একটাই কাজ, ওই সামের উপরে যে মানটা আছে, কোনো ধ্রুবকের পেছনে সামের মানটা মানায় না, বেমানান। ফলে কোনো ধ্রুবকের পেছনে যদি সামেশন থাকে তাহলে সামের মোট মান দ্বারা ওই ধ্রুবককে গুণ করে সামটা তুলে দিতে হয়। যদি মানগুলো দেওয়ার সুযোগ থাকে তাহলে দিয়ে বড় করা যায়, বড়গুলোকে ছোট করা যায়। কিন্তু মানগুলো যদি দেওয়ার কোনো পথ না থাকে, উপায় না থাকে, তখন কি করবে? তখন সামের মোট মানটা তার পেছনে বসিয়ে দেবে। তেমনি ভাবে তোমরা এটা বলতে পারো, সি আই এর মান 1 হইতে এম কি হবে? এখন তুমি দেখো এই আই এর মানগুলো সি কে দিতে পারো কিনা, সি গ্রহণ করার কোনো কৌশল আছে কিনা, তার কানে কোনো পদ্ধতি আছে কিনা, তার কোনো হাত আছে কিনা যেটা বাড়িয়ে দিয়ে আই এর মানগুলো নিবে? না, কোনো হাত নেই। সি শুধুমাত্র নিজে এই আই এর মান নেওয়ার মতো যোগ্যতা, তার হাত কিচ্ছু নেই। তাহলে আমি বলবো এই সামের জন্য সি ধ্রুবক, সি এর জন্য সাম ধ্রুবক। তাহলে যদি ধ্রুবকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তাহলে সাম তুলে দেওয়ার উপায় হলো সামের মোট মান দ্বারা এই ধ্রুবকটাকে গুণ করে দিতে হবে। ওকে, এভাবে যদি তোমাকে আমি বলি আই এর মান 1 হইতে 5, বি, দেখো আই এর ভিতরে 1 হইতে 5 পর্যন্ত মান আছে, আমরা বি কে দিতে চাই কিন্তু বি নিতে পারছে না। তাহলে কি করবে? তার মানে কি বি ধ্রুবক। কার জন্য ধ্রুবক? সামের জন্য। সাম কার জন্য ধ্রুবক? সাম বি এর জন্য ধ্রুবক। এই অবস্থায় সাম ভেঙে বড় করা যায় না, ফলে আমরা গুণ করে দেব 5b। ওকে, এবার তো ওইটা থাক, আরেকটা উদাহরণ দেই, ওটা থাক। এবার দেখো খেয়াল করবে, এবার এও আছে এক্স আইও আছে, তার মানে কি চলকও আছে ধ্রুবক আছে। সামটা কার সাথে মিলে গেছে? মিলাও। যখন দুইটা মান থাকে তখন দেখবো আমি সামের মানটা কার সাথে মিলে গেল।
আমরা দেখতে পাচ্ছি সামের মানটা চলকের সাথে মিলে গেছে, এর সাথে নয়। এবার আর এ শুধুমাত্র ধ্রুবক থাকলে সামের মোট মান দাবি করে, কিন্তু যদি মালিক মনে করে একটা মোবাইল পাওয়া গেছে, তোমাকে জিজ্ঞেস করলো মোবাইলটা কার, একটা মোবাইল 10 জন আসলে মোবাইলটা আমার আমার আমার, তুমি কি দিয়ে দেবে? চাইলে দিয়ে দেবে না, তুমি বলবে তোমার মোবাইল নাম্বারটা কত, তোমার এর ভিতরে একটি নাম্বার আছে, নাম্বারটা বলো, কোন কোম্পানির মোবাইল, তোমাকে বলতে হবে না? যখন আমি নিশ্চিত হব তখন আমি তোমাকে বলবো যে হ্যাঁ এই 10 জনের মধ্যে ও নিশ্চিত করে বলতে পেরেছে, ওই হয়তো তার মালিক। হ্যাঁ, এর আগে তো আমি তোমাকে মালিক হিসেবে বলতে পারবো না। তা তোমার কাজ হলো আগে দেখো এই সামের ভিতরে মান আছে আই এর মান 1 হইতে n পর্যন্ত, এ আছে এক্স আই আছে, তাহলে এখানে সামের মালিককে, ওখানে সামের মালিক পাওয়া যায় বিদায় গুণ করেছি, এবার মালিক পাওয়া গেছে, তাহলে ওই মালিককে, যার মালিকে তার মোবাইল বুঝিয়ে দিলাম, তাহলে ওই ব্যক্তির কি হবে? এবার কোনো কিছু দাবি নেই, মালিক আছে, এখন সত্যিকার মালিক পাওয়া গেছে, তাহলে সত্যিকার মালিক যদি আমরা পেয়ে যাই তাহলে কি করবে? তাহলে যে অযৌক্তিকভাবে দাবি করেছে সে নিজে লজ্জায় বেরিয়ে যাবে, তার আর কোনো কথাবার্তা থাকতে পারে না। এই দেখো এই বেরিয়ে গেছে, ওর কোনো আর এখতিয়ার নেই এখানে থাকার। এবার আসো তোমরা একটু বলো, এ যদি বলি সি ওয়াই আই, বলো কি হবে? এটা বাইরে চলে যাবে, সামনে শূন্য ওয়াই আই। এখন তোমাদের একটা ছোট্ট অঙ্ক দেব আমি, যদি আমরা বুঝি যে আমরা সাম বুঝেছি তাহলে কি করে করবে? মনে করো এক্স এর মান 1, x1 এর মান, x2 এর মান 3, x3 এর মান 4, এমন যদি হয় বলবে সামেশন এক্স আই ইকুয়াল টু হট, যেখানে আই এর মান 1 হইতে 3 পর্যন্ত। এই অঙ্কটা যদি বলি, এ যেমন অবজেক্টিভ আছে, এমসিকিউতে আছে, ছোট্ট একটু অঙ্ক দিয়ে বলবে এর মান কত, তাহলে ভয়ের কিছু আছে? তুমি দেখো তাহলে কি করবে, সামকে ভেঙে, তুমি শুরুতেই কাজ হলো সামকে ভেঙে বড় করা, x1 যোগ x2 যোগ x3। এখন x1 এর মান 1, x2 এর মান 3, x3 এর মান 4, তাহলে হয়ে গেল 8। ভয়ের কিছু নেই। তুমি আরেকটা অঙ্ক দেখো, আমি আবার এখানে যদি বলি x1 ইকুয়াল টু 5, x2 ইকুয়াল টু 3, a ইকুয়াল টু 2, যদি বলা হয় সামেশন এ এক্স আই, আই এর মান 1 হইতে 2 ইকুয়াল টু হট, তুমি কি করবে? তা দেখো ভয়ের কিছু নেই, সামটা এটাকে বের করে নাও, নিয়ে তুমি সামেশন এক্স আইটাকে ভেঙে দাও, আই এর মান 1 হইতে 2, এটাকে রেখে দাও, এটাকে ভেঙে দাও, x1 যোগ x2, তাহলে এখন বলো এর মান কত? 2, আর x1 এর মান কত? 5, আর হলো 3, তাহলে 5 3 8। দেখো কত সহজ অঙ্ক, একটু মাথার ভিতরে যদি আমরা নিতে পারি, এগুলো আমাদের জন্য কোনো কঠিন কিছু নয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে গত ক্লাস এবং আজকের ক্লাসে তোমরা যদি একটু বইটা মিলাও তাহলে দেখবে আমরা একটা চ্যাপ্টারের ম্যাক্সিমাম অংশটাই শেষ করে ফেলেছি। আমরা ছোটোখাটো অঙ্ক করাবো এবং এখানে তেমন কোনো পড়া নেই, জাস্ট এগুলো বোঝা, একটু বইটা দেখবে। আমরা যদি সরাসরি ক্লাস নিতে পারতাম তাহলে আমাদের এই বোঝাপড়াটা আর একটু ভালো হতো। মনে রাখবে, ক্লাসে সরাসরি পড়ানো আর অনলাইনে পড়ানো এটা মন্দের ভালো, এটা কখনই স্বাভাবিক ক্লাসের সমান হতে পারে না, এটা বিকল্প হতে পারে, কিন্তু এটা কখনই ওটা সমপর্যায়ের নয়, এটা মনে রাখতে হবে। কারণ তুমি আমাকে সরাসরি ক্লাসে যে প্রশ্নটা এটা পড়িয়েছি, এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, তুমি বুঝতে পারো নাই, আমাকে বলতে পারতে, কিন্তু এখন বলার সুযোগ নেই।
হ্যাঁ, সুতরাং নিজেকে একটু দেখবে। তারপর আমরা চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলো কোথায় কোথায় অ্যারাইজ হতে পারে ওই জায়গাগুলোকে একটু রিপিট করা, একটু নিজেকে নিজের মতো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। আমরা চেষ্টা করব, যেহেতু আমরা জানি তোমরা সরাসরি আমাদের প্রশ্ন করতে পারছো না, ওই জায়গাগুলো আমরা জানি, ওই জায়গাগুলো থেকেই আমরা বারবার তোমাদেরকে একটু পিছিয়ে নেব, সামনে নেব। কিন্তু তোমরা মনে করবে না যে স্যার আমাদের কোর্সটাকে এখনো পিছনে ফেলছে কেন। না, কোর্স ইনশাল্লাহ যথাসময়ে শেষ হবে, ভয়ের কিছু নেই। আবার দেখা হবে নেক্সট ক্লাসে কোনো অন্য একটা বিষয়ের উপর বা এই বিষয়ের উপরে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। প্রয়োজনের বাইরে প্রয়োজনে ছাড়া কখনো ঘরের বাইরে যাবে না। সুস্থ থাকবে। নেক্সট ক্লাস পর্যন্ত এই কামনা করি। শুধু নেক্সট ক্লাস নয়, সুস্থ থাকবে সৃষ্টিকর্তার অসীম রহমতে শেষ পর্যন্ত। ওকে, সবাই ভালো থাকবে।